আপনি কি জানেন অতীতে সার্কোসুকাস নামক একটি কুমিরের প্রজাতি ছিল আর তাদের দৈর্ঘ্য আনুমানিক 40 ফুটের মতো ছিল। অপর পাশে আমরা কি কখনো এটা ভেবে দেখেছি পৃথিবীর সবচাইতে বড় সাপ অর্থাৎ টাইটানোবুয়া কোথায় চলে গেল? তবে বেশি চিন্তা করবেন না, আমাদের আজকের ভিডিওতে এই রকমই কিছু বিশেষ ফ্যাক্ট রয়েছে। তবে ভিডিও শুরু করা যাক আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগেকার সময় দিয়ে। গবেষকদের মতামত অনুসারে তখনকার সময়ে মেক্সিকোতে একটি বড় বিস্ফোরণ হয়েছিল। তবে এই রকমের বিস্ফোরণ একটি উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ার কারণে হয়েছিল। এই বিস্ফোরণের শক্তি জাপানে ফেলা পারমাণবিক বোমার তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী ছিল। তবে এইরূপ বিস্ফোরণের প্রভাব শুধুমাত্র মেক্সিকোতে সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব গোটা পৃথিবী জুড়ে পড়েছিল। গবেষকরা এমনটা বলছেন যে এইরূপ উল্কাপিণ্ড বিস্ফোরণের কারণে পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব মুছে গিয়েছিল, যার ফলে মাটির নিচে গর্ত করে বসবাসকারী কিছু ছোট স্তন্যপায়ী প্রাণী তখনও পর্যন্ত বেঁচে ছিল। অপর পাশে এই বিস্ফোরণের হাত থেকে টাইটানোবুয়া নামক এই বিশাল আকারের সাপের প্রজাতি নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল, কারণ তারা জলের নিচে কিংবা বড় আকারের মাটির গর্তের মধ্যে নিজেদেরকে লুকাতে পারত। এটা তো আপনারা প্রত্যেকেই শুনেছেন যে এই টাইটানোবুয়া সাপের দৈর্ঘ্য প্রায় 50 ফুট ছিল। আর যেহেতু তখনকার সময় পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব মুছে গিয়েছিল, তাই এতটা বড় আকারের সাপের সঙ্গে লড়াই করা অন্যান্য প্রাণীর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই মারাত্মক উল্কাপিণ্ড বিস্ফোরণের হাত থেকে শুধুমাত্র টাইটানোবুয়া একা বেঁচে ফেরেনি, কারণ এদের পাশাপাশি জলের গভীরে বসবাসকারী পৃথিবীর সবচাইতে বড় কুমিরের প্রজাতি সার্কোসুকাস বেঁচে গিয়েছিল। তবে এই দুটি বিশাল আকার প্রাণী কিভাবে জীবনযাপন করত আর কতটা মারাত্মক তাদের লড়াই হয়েছিল এবং কেনই বা এই টাইটানোবুয়া পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, এ বিষয়ে কিছু বিস্তারিত তথ্য আপনারা জানতে চলেছেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, একজন ফ্রেঞ্চ বৈজ্ঞানিক অ্যালবার্টের দ্বারা 1946 থেকে 1956 সালের মধ্যে একটি বিশাল আকার কুমিরের জীবাশ্ম খোঁজা হয়েছিল। প্রথম দিকে এতটা বড় সাইজের কুমিরকে কোনো এক প্রজাতির ডাইনোসর মনে করা হয়েছিল। তবে আরও একটু বেশি সময় ধরে রিসার্চ করার পর জানতে পারা যায় এটি কোনো ডাইনোসরের জীবাশ্ম ছিল না, এটি একটি বিশাল আকার কুমিরের জীবাশ্ম ছিল। পরবর্তীতে বৈজ্ঞানিকদের দ্বারা এই বিশাল আকার কুমিরের নাম রাখা হয় সার্কোসুকাস। সার্কোসুকাস বর্তমানে পাওয়া ছোট আকার কুমিরের পূর্বপুরুষ, আর এরা ওজনের দিক থেকে প্রায় 4 থেকে 5000 কেজি এবং দৈর্ঘ্যের দিক থেকে 20 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা হতো। তবে এই বিশাল আকারের কুমির পৃথিবীর সবচাইতে বড় সাপ টাইটানোবুয়ার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। আর এই বিশাল আকার কুমিরের পাশাপাশি টাইটানোবুয়ার খাদ্য তালিকায় বিভিন্ন রকমের মাছ ছিল। তবে এই দুটি বিশাল আকার প্রাণীর খাদ্য এক হওয়ার জন্য তাদের মধ্যে ঝগড়া হওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল। তবে যদি কখনো এই বিশাল আকার কুমিরের মুখ নিয়ে অধ্যয়ন করা হয়, তাহলে এটা বোঝা যায় যে হয়তো সাপের সঙ্গে লড়াই করার জন্যই তারা জন্ম নিয়েছে। আকার আয়তনে বড় হওয়ার পরেও সার্কোসুকাস প্রজাতির এই কুমিরের দাঁত অনেকটাই ছোট ছিল। হয়তোবা বিশাল আকারের প্রাণীগুলিকে শিকার করা এই কুমিরের পক্ষে একটু কষ্টসাধ্য কাজ ছিল, কিন্তু তাদের এই লম্বা এবং ছোট ছোট দাঁত বিশিষ্ট চোয়াল টাইটানোবুয়াকে মারার জন্য যথেষ্ট ছিল। কিন্তু কিছু গবেষক বলছেন এতটা বড় সাইজের সাপকে মেরে ফেলা এই কুমিরের পক্ষে খুব একটা সহজ কাজ ছিল না। আর টাইটানোবুয়া যে মারাত্মক শক্তিশালী সাপ ছিল এটাতে কোনো সন্দেহ নেই, কারণ এই বিশাল আকারের সাপ তাদের যে কোনো শিকারকে নিজের কুণ্ডলির মধ্যে পাকিয়ে নিত আর অল্প কিছু সময়ের মধ্যেই তাদেরকে শশা ভাঙার মতো করে ভেঙে দিত। যদি কখনো বর্তমান নিয়ে কথা বলা হয়, তাহলে এক্ষেত্রে বলতেই হয় যে হয়তো এখনো পর্যন্ত এই টাইটানোবুয়া আর সার্কোসুকাসের মধ্যে লড়াই চলে আসছে। তবে পার্থক্য শুধুমাত্র এটাই যে বর্তমানে তাদের আকার আয়তন অনেক ছোট হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ অ্যানাকোন্ডা কিংবা বার্মিস পাইথন সাপকে অনেকবার কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে। তবে বর্তমান সময়ে এই লড়াইয়ের অধিকাংশ সময়টা কুমিরের পরিবর্তে সাপকেও জিততে দেখা গিয়েছে। বিশাল আকারের অজগর খুব সহজেই যে কোনো কুমিরকে তার কুণ্ডলির মধ্যে পাকিয়ে একেবারে তাদেরকে আস্ত গিলে ফেলে। যদিও বা অ্যানাকোন্ডা কিংবা বার্মিস পাইথন বিষহীন সাপের তালিকায় রয়েছে, তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি কোনো বিষধর সাপের তুলনায় এই বিষহীন সাপের শিকার করার প্রক্রিয়া চরম নির্দয় হয়ে থাকে। আর এদের মাংসপেশির মধ্যে অসীম শক্তি রয়েছে, আর এই মাংসপেশি দিয়ে তারা যে কোনো শিকার করা প্রাণীকে নিজের কুণ্ডলির মধ্যে পাকিয়ে নেয়। এরপর ধীরে ধীরে তাদের শিকারকে চাপতে শুরু করে। তারপর দেখা যায় প্রচণ্ড পরিমাণে চাপ সহ্য করতে না পেরে এই সকল প্রাণীগুলি একটা সময় তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। তারপর দেখা যায় খুব সহজেই এই শিকার করা প্রাণীটিকে তারা আস্ত গিলে ফেলছে।
সাপেদের উপরে এবং নিচের চোয়াল দুটি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে না, যার ফলে তারা নিজের শরীরের তুলনায় একটু বেশি মাত্রায় তার মুখটিকে খুলতে পারে। আর এই কারণে এই সাপগুলি নিজের আয়তনের তুলনায় বড় প্রাণীগুলিকে গিলতে পারে। তবে যদি কুমিরের কথা বলা হয় তাহলে এরা তাদের শিকারকে ছিঁড়ে টুকরো টুকরো করার জন্য জানা যায়। কুমির তার শিকারকে একবার ধরার পর গোল গোল করে ঘুরতে শুরু করে। অপর পাশে কুমিরের কাছে নিজেকে প্রোটেক্ট করার জন্য একটি রক্ষা কবচ রয়েছে, অর্থাৎ তাদের শরীরের উপরে থাকা শক্ত খোলসযুক্ত এই চামড়া, যার ফলে অন্য কোনো প্রাণী তার উপর আক্রমণ করে খুব সহজে তাকে আহত করতে পারে না। আর এরা খুব আরামের সঙ্গে 30 থেকে 40 মিনিট পর্যন্ত তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ রাখতে পারে। অর্থাৎ যদি কখনো কোনো সাপ তার কুণ্ডলির মধ্যে কুমিরকে জড়িয়ে ধরে তাহলে প্রায় 30 মিনিটের মতো তাকে এইভাবেই ধরে থাকতে হবে। আর এটা শুনে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। বাস্তবে এই সকল কুমিরগুলিকে শিকার করে তাদেরকে কুণ্ডলির মধ্যে পাকিয়ে ধরে রাখাটা খুবই কঠিন কাজ। তবে এই লম্বা সময়ের মধ্যে কুমির খুব সহজেই সাপকে কামড় দিয়ে তাদেরকে আহত করতে পারে। আর এই কারণে যখন কোনো অজগর কুমিরকে শিকার করার চেষ্টা করে তখন সর্বপ্রথমে তাদের ঘাড় কিংবা মাথাকে টার্গেট করে। আর এইভাবে তারা কুমিরকে শিকার করার পর তাদেরকে একেবারে নিস্তেজ করে দেয়। কিছু সময় দেখা যায় অজগর কুমিরের ঘাড়ের মধ্যে এতটা পরিমাণে চাপ প্রয়োগ করছে যার ফলে কুমিরের ঘাড় ভেঙে যায়। সাপেদের কোনো কান নেই আর তারা কোনো কিছুই শুনতে পায় না, কিন্তু তাদের শরীরের সাহায্যে তারা অতি হালকা কম্পনকে নিমেষের মধ্যেই অনুভব করতে পারে। বিভিন্ন রকমের গবেষণা থেকে জানতে পারা যায় এই সকল অজগরগুলি তার শরীরের হৃদস্পন্দনকে পর্যন্ত অনুভব করতে পারে। আর এই কারণে অজগর ততক্ষণ পর্যন্ত এই কুমিরগুলিকে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত তাদের হৃদস্পন্দন বন্ধ না হয়ে যায়। যদিও বা কোনো কুমিরকে শিকার করা অজগরের পক্ষে খুব কঠিন কাজ, কিন্তু তারপরেও অধিকাংশ সময়টা দেখা যায় এই অজগর কুমিরকে শিকার করে নিজের ভোজন বানিয়েছে। ফ্লোরিডা থেকে ক্যাপচার করা এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে 13 ফুটের একটি পাইথন সাপ 6 ফিটের একটি এলিগেটরকে শিকার করে গিলে নিচ্ছে। তবে এখানে দেখতে পাওয়া যায় এই এলিগেটর অজগরের পেটের মধ্যে যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করেছে, যার ফলস্বরূপ তার পেট ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। এই ছবিটিতে দেখতে পাবেন যে এলিগেটরের লেজ অজগরের পেট ছিঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। তবে এই বিষয়ে কিছু গবেষক মতামত দিয়েছে বার্মিজ পাইথন গরম এলাকায় বসবাসকারী অজগর, কিন্তু ফ্লোরিডার পরিবেশ অনেক ঠান্ডা হয়ে থাকে, যে কারণে অজগর এই এলিগেটরকে ঠিকমতো পচাতে পারেনি। আর এই কারণে অজগরের পেটে উপস্থিত এই এলিগেটরের মাংস পচে যায়, আর মাংস পচে যাওয়ার কারণে সেখানে গ্যাস উৎপন্ন হয়। আর হয়তোবা এই কারণে বার্মিজ পাইথনের পেট ফেটে গিয়েছিল। তবে এই শিকারটি যদি পাইথন সাপ তার এলাকায় করত তাহলে হয়তো তারা খুব সহজেই এই প্রাণীটিকে হজম করে ফেলত। প্রকৃতপক্ষে বার্মিজ পাইথন ফ্লোরিডার স্থানীয় বাসিন্দা নয়, আর এই প্রজাতির অজগর ভারত এবং বাংলাদেশের পার্শ্ববর্তী জঙ্গলগুলিতে বসবাস করে। কিন্তু ফ্লোরিডার মানুষজন এই প্রজাতির সাপকে বাড়িতে লালন পালন করতে একটু বেশি পছন্দ করে। আর এই প্রজাতির সাপ যখন একটু বড় আকারের হয়ে যায় তখন তাদেরকে আর বাড়িতে না রেখে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসে। এই কারণে বর্তমানে ফ্লোরিডার জঙ্গলগুলিতে বার্মিজ পাইথন প্রজাতির সাপের সংখ্যা অনেকটা পরিমাণে বেড়ে উঠেছে। তবে ফ্লোরিডার আদি বাসিন্দা অর্থাৎ এই এলিগেটর বর্তমানে পাইথন সাপের কাছে একের পর এক শিকার হয়ে যাচ্ছে, আর এইভাবে তারা ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। যদিও বা অতীতে এই বিশালাকার সাপ কুমিরের পূর্বপুরুষ সার্কোসুকাসের কাছ থেকে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারেনি, তাহলে বর্তমানে এই সকল সাপেরা কিভাবে কুমিরের থেকে জিতে যাচ্ছে? প্রকৃতপক্ষে এর পিছনে একটি বড় কারণ রয়েছে, কারণ এই সকল সাপেরা নিজেদের মধ্যে খুব সহজেই বড় মাপের পরিবর্তন নিয়ে আসতে পারে। বর্তমানে কতগুলি চরম ঠান্ডাযুক্ত স্থান ছাড়া সাপ গোটা পৃথিবীতে দেখতে পাওয়া যায়। অপর পাশে এই কুমির শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীয় স্থানগুলিতে দেখতে পাওয়া যায়। এই সকল সাপগুলি জলে, মাটিতে, মরুভূমি অঞ্চলে, গাছে এবং কিছু প্রজাতির সাপ অল্প পরিমাণে ওরাও শিখে নিয়েছে। অপর পাশে কুমির শুধুমাত্র জলের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে, আর তারা অপেক্ষা করতে থাকে কখন কোনো জীব জলাশয়ে জলপান করতে আসবে, তখন তাদেরকে খুব সহজে শিকার করবে। বন্ধুরা, অতীত থেকেই এই সকল সাপ আর কুমিরের মধ্যে লড়াই চলে আসছে। যদিও বা মানুষ উন্নত হওয়ার পাশাপাশি এই দুটি প্রাণীর লড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে বিরতি এসেছে।
একটা সময় ছিল যখন সার্কোসুকাস টাইটানোবুয়াকে হারিয়ে দিয়েছিল, আর বর্তমানে অজগর এলিগেটরকে হারাচ্ছে। এটা থেকে বলা বাহুল্য যে সর্বদা সবার পরিস্থিতি সমান থাকে না, আর কখন কার মধ্যে কিভাবে পরিবর্তন আসবে সেটা বলাটাও কারোর পক্ষে সম্ভব নয়। ঠিক যেমন এই দুটি প্রাণীর মধ্যে পরিবর্তন এসেছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মোমেন্ট।